ড্রাইভারের বউ চোর। ভরা বাজারে হাতে হাতকড়া পড়তেই ছোট সাহেবের সামনে জ্ঞান হারালো কুসুম। মায়ের এই মিথ্যে জালের ফাঁদ ছিঁড়ে আয়ুষ কি পারবে তার ভালোবাসাকে বাঁচাতে, নাকি চিরদিনের মতো মুছে যাবে সব সম্পর্ক? জানতে চোখ রাখুন আজকের পর্বে। ধারাবাহিকের এই ঘটনার পর গাঙ্গুলি বাড়িতে এক চরম থমথমে পরিবেশ তৈরি হয়। ইন্দ্রাণীর মুখ থেকে যখন বেরিয়ে আসে যে তুমি তোমার স্ত্রীর গোলামি করতে শুরু করে দিয়েছ, তখন আয়ুষ যেন কুঠারাঘাত পায়। তার চোখে মুখে একটা গভীর অভিমান আর ক্ষোভের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। সে মায়ের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো উত্তর দেয় না, কারণ সে বুঝতে পারে এই মুহূর্তে কোনো কথা বললে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। ইন্দ্রাণী নিজের মেজাজ হারিয়ে সেখান থেকে হনহন করে নিজের ঘরের দিকে চলে যায়। যাওয়ার সময় রাগে গজগজ করতে থাকে যে সে কোনোভাবেই কুসুমের এই চাল সফল হতে দেবে না। কুসুম আড়ালে দাঁড়িয়ে সবটা দেখে, আর তার বুক ফেটে কান্না আসতে চায়। সে মনে মনে বলে, ঈশ্বর আমাকে ক্ষমা করো, আমি ছোট সাহেবকে কষ্ট দিচ্ছি ঠিকই, কিন্তু ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। যদি আমি এটা না করতাম তবে দেবীমা কখনো ওকে নিজের কাছে রাখতেন না, আর ওনার জীবন থেকে মায়ের দূরত্ব ঘুঁচত না। এদিকে আয়ুষের মন ভেঙে চুরমার হয়ে যায়। সে নিজের ঘরে এসে চুপচাপ বসে থাকে। তার চোখের সামনে বারবার ভেসে ওঠে কুসুমের সেই কথাগুলো, যেগুলো সে একটু আগেই সবার সামনে তাকে উদ্দেশ্য করে বলেছিল, যে সে আর ড্রাইভারের স্ত্রীর পরিচয় নিয়ে বাঁচতে পারবে না। একজন শিক্ষিত মানুষ হয়ে কেন সে ড্রাইভারের কাজ করবে? আয়ুষ নিজের মনেই বারবার প্রশ্ন করে, আমি কি সত্যিই বড় চাকরি পাব না? আমি তো মার কাছে থাকতে চেয়েছিলাম। মার সঙ্গ পাওয়ার জন্যেই তো আমি শঙ্কর কাকার এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। কিন্তু কুসুম আজ হঠাৎ করে এমন বদলে গেল কেন? ও তো এমন ছিল না। বিয়ের পর থেকে তো ও আমাকে কত ভালোবাসত, আমার প্রতিটি কাজেই সাহায্য করত। তাহলে আজ হঠাৎ করে ওর মধ্যে এই উচ্চাসা এলো কেন? ও কি তবে শুধু টাকার পিছনে ছুটছে, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? এই সমস্ত ভাবতে ভাবতে আয়ুষের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে ঠিক করে সে আর সহ্য করতে পারবে না। সে আজই কুসুমের সাথে একা কথা বলবে এবং সবকিছুর একটা স্পষ্ট সমাধান চাইবে। অন্যদিকে রান্নাঘরে কুসুম যখন একা একা কাজ করছিল, তখন তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। সে নিজের হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে ভাবছে, ছোট সাহেব যদি আজ আমার উপর এত রেগে যান, যদি চিরকালের মতো আমাকে ভুল বুঝে দূরে সরে যান, তাহলে আমি কি করব? আমি তো নিজের সুখের কথা একটুও ভাবিনি। আমি তো শুধু চেয়েছি উনি যেন নিজের যোগ্য সম্মান পান, উনি যেন সমাজের চোখে ছোট না হন, উনি যেন ওই ড্রাইভারের পোশাক পরে মায়ের অপমান আর অবহেলা সহ্য না করেন। কিন্তু উনি তো বুঝতেই পারছেন না যে আমি কতটা অসহায়। ওইদিকে ঠাম্মার বাড়ি থেকে ফেরার পর থেকেই কুসুমের মন আরও বেশি ভারী হয়ে আছে, কারণ সে মনীষার সাথেও দেখা করতে পারেনি, নিজের সমস্যার কথা কাউকে খুলে বলতে পারেনি। সে শুধু একা একা সব বোঝা বয়ে বেড়াচ্ছে। তখনই সেই ঘরে আয়ুষ প্রবেশ করে, দরজাটা সশব্দে বন্ধ করে দেয়। কুসুম চমকে পেছনে ফিরে তাকায়। সে দেখতে পায় আয়ুষের চোখের মধ্যে এক অদ্ভুত রাগ আর জমাট বাঁধা অভিমান ঝুলছে। আয়ুষ শান্ত অথচ গম্ভীর গলায় কুসুমকে বলে, আজ আমাকে একটা পরিষ্কার উত্তর দিতেই হবে কুসুম। তুমি নাটক বন্ধ করো। আমি জানি তোমার এই আচরণের পেছনে অন্য কোনো কারণ আছে। তুমি হঠাৎ করে এমন বদলে গেলে কেন? তোমার এই হঠাৎ করে উচ্চাকাঙ্ক্ষা কেন জন্মালো যে আমি ড্রাইভারের কাজ ছেড়ে বড় চাকরি করি? তুমি তো এমন ছিলে না। তুমি তো আমার এই কাজটাকে কোনোদিনই অসম্মান করতে না, বরং তুমি তো আমার পাশে থাকতে। তাহলে আজ হঠাৎ করে তোমার মধ্যে এই পরিবর্তন কেন এলো? তুমি কি আমাকে ভালোবাসো না, নাকি তুমি শুধু এই বড় বাড়ির বউ হওয়ার অহংকারে অন্ধ হয়ে গেছো? কুসুম তখন নিজেকে সামলানোর চেষ্টা করে। সে নিজের চোখের জল লুকিয়ে কঠিন মুখ করে বলে, আপনি যা ভাবছেন সেটাই সত্যি। আমি আর এই সাধারণ জীবন কাটাতে পারি না। একজন ড্রাইভারের বউ হয়ে বেঁচে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। আমার সহ্য হয় না যখন মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা করে, যখন দেবীমা আপনাকে কাজের লোক বলে অপমান করেন। আমি উচ্চাসা নিয়ে এই বাড়িতে এসেছি, আমি বড়লোক হওয়ার স্বপ্ন দেখি, তাই আপনার এই কাজটা আমার সহ্য হয় না। আপনি যদি আমার কথা না শোনেন, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে যাব। তখন দেখবেন আপনি একা হয়ে গেছেন। আয়ুষ কুসুমের মুখে এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে মেয়েটা তাকে এত ভালোবাসত, সে আজ এত স্বার্থপরের মতো কথা বলছে। আয়ুষ ব্যথিত হৃদয়ে বলে, তুমি তাহলে এত বদলে গেছো কুসুম। আমি তো জানতাম তুমি আমার মন বোঝো, কিন্তু আজ বুঝতে পারছি তুমি আর আগের কুসুম নেই। তুমিও অন্যদের মতো শুধু ক্ষমতার লোভ বোঝো। ঠিক আছে, যদি তোমার এটাই চাওয়া হয় যে আমি এই কাজ ছেড়ে দিই আর তোমার এই কথা শুনে দূরে চলে যাই, তাহলে তোমার সেই ইচ্ছাও পূরণ হবে। আমি আজই এই ড্রাইভারের কাজ পাকাপাকিভাবে ছেড়ে দিচ্ছি, আর তোমার সামনেও আর কখনো আসব না। এই বলে আয়ুষ সেখান থেকে রাগ করে বেরিয়ে যায়। কুসুম আর নিজেকে ধরে রাখতে পারে না।
সে মাটিতে লুটিয়ে পড়ে জোরে জোরে কাঁদতে শুরু করে। সে চিৎকার করে বলে, ভগবান, এ আমি কি করলাম? আমি তো ওকে ভালো রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি তো চিরকালের মতো ওকে নিজের থেকে দূরে ঠেলে দিলাম। এদিকে ড্রয়িং রুমে বসে ইন্দ্রাণী একা একা হাসতে থাকে। সে মনে মনে ভাবে, কুসুমের এই বুদ্ধিটা সত্যিই দারুণ কাজ করেছে। আয়ুষ আজ কাজ ছেড়ে দিয়েছে মানে ও আর আমার থেকে দূরে কোথাও যেতে পারবে না। ও বাধ্য হবে আমার কাছাকাছি থাকতে। কিন্তু ইন্দ্রাণী এটা জানে না যে এই চালের পেছনে কুসুমের আসল উদ্দেশ্য ছিল আয়ুষকে তার নিজের পায়ে দাঁড়ানো এবং মায়ের অধিকার ফিরিয়ে দেওয়া। পরের দিন সকালেই গাঙ্গুলি বাড়িতে এক নতুন ঝড় বয়ে আসে। সকাল হতেই বাড়ির দরজায় এসে উপস্থিত হয় এক অপরিচিত ব্যক্তি। সে এসেই খোঁজ করে আয়ুষের। সেই লোকটির হাতে একটা বড় কোম্পানির অফার লেটার থাকে। সে জানায় যে আয়ুষের বহুদিনের পুরনো একটা রেজিউমে এবং তার যোগ্যতার কথা বিবেচনা করে একটি নামী মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে তাকে বড় পদের চাকরির ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে এবং তাকে আজকেই জয়েন করতে বলা হয়েছে। এই খবরটা শোনার পর বাড়ির সকলে অবাক হয়ে যায়। বিশেষ করে ইন্দ্রাণী তো বিশ্বাসই করতে পারে না যে কাজের লোক হিসেবে থাকা তার ছেলে হঠাৎ করে এত বড় কোম্পানির চাকরির ডাক পেতে পারে। রাজ এই খবর শুনে খুব খুশি হয়। সে বলে, দেখলে তো ইন্দ্রাণী, আমি বলিনি যে আয়ুষ ভীষণ মেধাবী ছেলে? ও শুধু শুধু ড্রাইভারের কাজ করে নিজের প্রতিভা নষ্ট করছিল। আজ কুসুমের এই কথার জন্যই হয়তো ওর ভাগ্য খুলে গেছে। যদি কুসুম আজ এই ধাক্কাটা না দিত, তাহলে আয়ুষ সারা জীবন ওই গাড়ির স্টিয়ারিং ধরেই কাটিয়ে দিত। ইন্দ্রাণী তখন অবাক হয়ে ভাবে, কুসুম কি তবে সত্যিই চেয়েছিল আয়ুষের ভালো, নাকি এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র আছে? ইন্দ্রাণী তৎক্ষণাৎ আয়ুষকে ডেকে পাঠায়। আয়ুষ গম্ভীর মুখে এসে মায়ের সামনে দাঁড়ায়। ইন্দ্রাণী তখন তার হাতে ওই অফার লেটারটা দিয়ে বলে, এটা কি শুনলাম? তুমি নাকি বড় কোম্পানির চাকরির ডাক পেয়েছ? তুমি কি কুসুমের কথা শুনে এই ইন্টারভিউতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ? আয়ুষ তখন ঠান্ডা মাথায় উত্তর দেয়, মা, কুসুম যা বলেছে সবটা ভুল বলেনি। আমারও নিজের পায়ে দাঁড়ানোর সময় এসেছে। আমি আর সারা জীবন ড্রাইভার হয়ে থাকতে পারি না। আমারও একটা ক্যারিয়ার আছে, তাই আমি এই ইন্টারভিউতে যাচ্ছি এবং এই চাকরিটা আমি নেব। ইন্দ্রাণী এই কথা শুনে আকাশ থেকে পড়ে। সে বলে, তুমিও কি তোমার বউয়ের মতো বদলে গেলে? তুমি কি আমাকে ছেড়ে ওই বড় শহরে চলে যাবে? আয়ুষ তখন বলে, মা, তোমাকে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু আমি আমার নিজের যোগ্যতায় বাঁচতে চাই। কুসুম যদি আমাকে এই ধাক্কাটা না দিত, তাহলে হয়তো আমি অন্ধের মতো তোমার পিছু পিছু এখানেই পড়ে থাকতাম। এই কথা শোনার পর কুসুম দূর থেকে এসে দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শোনে। সে মনে মনে ভগবানকে ধন্যবাদ জানায় এবং ভাবে, ছোট সাহেব আজ নিজের সঠিক রাস্তা খুঁজে পেয়েছেন। উনি এবার বড় চাকরি পাবেন, সমাজে নিজের মাথা উঁচু করে বাঁচবেন। আমার সমস্ত অপমান আর কষ্ট সার্থক হয়েছে। এরপর কি তবে আয়ুষ সত্যিই কুসুমকে ছেড়ে বহু দূরে চলে যাবে, নাকি তাদের এই দূরত্ব আস্তে আস্তে ভালোবাসার নতুন কোনো সমীকরণ তৈরি করবে? ইন্দ্রাণীর মুখের ওপর আয়ুষের এই কথাগুলো যেন এক বিশাল ধাক্কার মতো এসে লাগে। সে কিছুক্ষণের জন্য যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলে। নিজের চোখের সামনে নিজের ছেলেকে এমন দৃঢ়প্রতিজ্ঞ হতে দেখে ইন্দ্রাণীর পায়ের তলার মাটি যেন সরে যায়। সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে তার পরম আদরের ছেলে, যাকে সে নিজের ছায়ায় আগলে রাখতে চেয়েছিল, সে আজ অন্য একজনের কথায় বা নিজের জেদে এইভাবে তাকে ছেড়ে একটি বহুজাতিক সংস্থায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। ইন্দ্রাণী তখন ক্ষোভে ফেটে করে বলে, তুমি কি পাগল হয়ে গেছো আয়ুষ? তুমি একটা নামী কোম্পানির বড় চাকরি করবে, আর সেই কারণে এই বাড়ি ছেড়ে রোজ সকালে অফিসে যাবে? তুমি কি ভুলে গেছো এই গাঙ্গুলি পরিবারে তোমার আসল পরিচয় কি? তুমি আমার একমাত্র ছেলে, আমার পাশে থাকা উচিত তোমার। কিন্তু তুমি আজ এক সাধারণ মেয়ের প্ররোচনায় পড়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করতে চলেছ। রাজ তখন ইন্দ্রাণীর পাশে এসে দাঁড়িয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে বলে, দেখো ইন্দ্রাণী, আয়ুষ যা বলছে সেটা একদম ভুল নয়। ও একজন শিক্ষিত এবং অত্যন্ত যোগ্য যুবক। সারা জীবন তো আমরা ওকে গাড়ির স্টিয়ারিং ধরে রাখার জন্য বড় করিনি। কুসুম হয়তো একটু কড়া ভাষায় কথাগুলো বলেছে, কিন্তু ওর কথার মধ্যে একটা বড় সত্যি লুকিয়ে আছে। আয়ুষ যদি নিজের পায়ে দাঁড়াতে চায়, তবে আমাদের তো খুশি হওয়া উচিত। ইন্দ্রাণী তখন রাজের ওপর আরও বেশি রেগে গিয়ে বলে, তুমি চুপ করো রাজ, তুমি সবসময় ওই কুসুমের পক্ষ নাও, কারণ তোমরা কেউ বুঝতে পারছো না এই কুসুম আমাদের সংসার ভাঙার জন্য পরিকল্পনা করে এসেছে। ও জেনে শুলেই আয়ুষের মাথাটা এমনভাবে চিবিয়ে দিয়েছে যাতে ও আমার থেকে দূরে চলে যায়, আর আজ সেটাই সফল হতে চলেছে। এদিকে কুসুম বাড়ির এক কোণে দাঁড়িয়ে সমস্ত কথাগুলো শুনতে থাকে। তার বুকের ভেতরটা ব্যথায় মোচড় দিয়ে ওঠে। সে মনে মনে বলে, দেবীমা, আপনারা যদি বুঝতেন আমি কতটা ভালোবেসে এই কাজটি করেছি। আমি তো শুধু চেয়েছি ছোট সাহেব যেন আপনাদের দুজনেই নিজের সঠিক সম্মান দিতে পারেন, আর নিজের যোগ্যতায় সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন। যদি আমার এই রুক্ষ কথাগুলো না বলতাম, তাহলে তো উনি সারা জীবন আপনাদের ছায়ায় ওই একই জায়গায় আটকে থাকতেন।
আমার ওপর আপনারা যতই রাগ করুন না কেন, ছোট সাহেবের এই সফলতাই আমার সমস্ত কান্নার দাম দিয়ে দেবে। আয়ুষ তখন ইন্দ্রাণীর চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, মা, তুমি কুসুমকে নিয়ে যা খুশি ভাবতে পারো, কিন্তু এটা সত্যি নয়। কুসুম আমাকে কোনো ভুল শিক্ষা দেয়নি, বরং ও আমাকে আমার আসল পরিচয় মনে করিয়ে দিয়েছে। আমি তোমার সেবা করতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু তার মানে এটা নয় যে আমি আমার নিজের জীবনটাকে একটা গাড়ির ড্রাইভিং সিটের মধ্যে বন্দি করে রাখব। আমার মধ্যে যা যোগ্যতা আছে তার সঠিক ব্যবহার করার সময় আজ এসে গেছে, তাই আমি এই ইন্টারভিউতে যাচ্ছি এবং এই চাকরিটা আমি নেবই। এই কথা বলেই আয়ুষ আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকে না। সে সোজা নিজের ঘরে গিয়ে ইন্টারভিউয়ের জন্য তৈরি হতে শুরু করে দেয়। তার মনে এক অদ্ভুত উত্তেজনা আর আত্মবিশ্বাস কাজ করতে থাকে। সে মনে মনে ভাবে, আজ কুসুম যতই আমার সাথে খারাপ ব্যবহার করুক না কেন, ওর ওই কথাগুলোই আমাকে আজকের এই জায়গায় পৌঁছে দিয়েছে। কুসুম যদি সেদিন ওইভাবে আমাকে অপমান না করত, তাহলে হয়তো আমার এই ঘুম ভাঙত না। অন্যদিকে ইন্দ্রাণী নিজের ঘরে এসে রাগে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। সে চিৎকার করে বলে, আমি কিছুতেই এই বিয়েটাকে এবং এই কুসুমকে সহ্য করব না। ও আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি কুসুমকে এই বাড়ি থেকে বের করে তবেই ছাড়ব। রাজ তখন ইন্দ্রাণীকে বোঝানোর চেষ্টা করে, বলে, তুমি প্লিজ একটু শান্ত হও ইন্দ্রাণী। তুমি যতই কুসুমকে দোষ দাও না কেন, কুসুমের এই বুদ্ধির জন্যই আজ আয়ুষের একটা ভবিষ্যৎ তৈরি হতে চলেছে। তুমি একটু নিজের জেদ ছেড়ে কুসুমের ভালো গুণগুলো দেখার চেষ্টা করো। কিন্তু ইন্দ্রাণীর মনের মধ্যে কুসুমের প্রতি ঘৃণা এতটাই বেশি হয়ে গেছে যে সে রাজের কোনো কথাই শুনতে চায় না। সে ঠিক করে সে আজই এমন একটা কিছু করবে যাতে কুসুম নিজেই এই বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে যেতে বাধ্য হয়। এদিকে দুপুরে যখন সবাই কাজের ব্যস্ততায় থাকে, তখন কুসুম রান্নাঘরে একা একা সব কাজ শেষ করছিল। তার মনটা ভীষণ ভারী হয়েছিল, কারণ সে জানত আয়ুষ কিছুক্ষণ পরেই ইন্টারভিউয়ের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং ঠিকমতো তার